প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। রাজনীতিতে চাটুকারিতা, মোসাহেবি, তৈলমর্দন এগুলো খুব কাজের জিনিস। ঠিক জায়গায় দিতে পারলে খুব কাজে দেয়, আর যদি ঠিক জায়গায় না পড়ে তাহলে কিন্তু ব্যাকফায়ার করে। তবে বাংলাদেশে ব্যাকফায়ার করবার সম্ভাবনা খুব কম, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাজে দেয়। এটি একটি ছোট্ট টিপস দিয়ে রাখলাম, যারা ভবিষ্যতে রাজনীতিতে ভালো করতে চান তাদের কিন্তু এই টিপসটি খুব কাজে লাগবে। জায়গা মতো তৈলমর্দনটি হতে হবে। ঠিক জায়গায় ঠিক সময় হয়ে গেলে ইউ আর প্লাটিনাম, গোল্ডেন না, আপনি প্লাটিনাম। তো একটু পেছনে ফিরে যাব। শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভা, সেখানে মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। খন্দকার মোস্তাক আহমেদ কুমিল্লা দাউদকান্দি এলাকার লোক, আপনাদের অনেকেরই জানা আছে প্রিয় দর্শক শ্রোতা। তো আমার বাড়িও ওদিকেই, আমার পাশের জেলা এবং পাশের উপজেলায় খন্দকার মোস্তাক আহমেদের বাড়ি, অথবা তার জেলার এবং উপজেলার পাশের জেলা এবং উপজেলা আমার বাড়ি, দুভাবেই বলা যেতে পারে। তো খন্দকার মোস্তাক আহমেদ শেখ মুজিবুর রহমানের খুব অনুগত ছিলেন, ভীষণ বিশ্বস্ত বলে গণ্য হতেন। তো মুজিবুর রহমানকে তিনি খুব ভালোবাসতেন। আমি শেখ মুজিবুর রহমানই বলতে পছন্দ করি, আমি বঙ্গবন্ধু বলি না। আমার বিবেচনায় নানা ক্রাইটেরিয়ায় আমি তাকে বঙ্গবন্ধু বলি না, আমি তাকে মহান নেতা বলি। ৭১ পূর্ব বাংলাদেশে শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা ছিলেন এবং তার নামে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। যদিও তিনি কারাগারে ছিলেন, বাট এটি সত্যি কথা, প্রতীকী হলেও তার একটি বিশাল ভূমিকা ছিল। এবং বাংলাদেশের ইতিহাস শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে লেখা যাবে না, এই বিষয়ে বিতর্ক চলতে পারে এবং বিতর্কে তার ভালো এবং মন্দ দুটো দিকই থাকবে। তো যাই হোক, সেই বিতর্ক এই এপিসোডের উদ্দেশ্য না। তো শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক আহমেদ। তো তিনি নানাভাবে তার লয়্যালটি, তার কৃতজ্ঞতা, তার আনুগত্য দেখাবার চেষ্টা করতেন। তো শোনা যায় যে তিনি টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে যেতেন। পুরান ঢাকায় থাকতেন খন্দকার মোস্তাক আহমেদ, সম্ভবত আগা মসজিলেইনে। তো সেখান থেকে বড় টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে যেতেন, অতিরিক্ত খাবার নিতেন। প্রতিদিনই দুপুরবেলার খাবার প্রায়শই শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি ভাগাভাগি করে খেতেন খন্দকার মোস্তাক আহমেদ। তো এইটি উচ্চ পর্যায়ের আনুগত্য এবং অনেক কিছুই বোঝায় আসলে। তো শেখ মুজিবুর রহমানের যখন মাতৃবিয়োগ হয়, তার মা যখন মারা যান, তখন শেখ মুজিবুর রহমান একজন ম্যাচিউর মানুষ। তো সাধারণত ম্যাচিউর মানুষেরা তাদের মা বাবা যখন প্রয়াণ হয় বা কোনো নিকট আত্মীয়ের, তারা আবেগ প্রকাশটি একটু সংযতভাবে করেন, অন্য অনেকের মতো কান্নায় লুটিয়ে পড়েন না। তো শেখ মুজিবুর রহমানও নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন, আবেগ তো নিশ্চয়ই তার ছিল, তার মায়ের মৃত্যু হয়েছে। তো তিনি আবেগটি সেভাবে শো করছিলেন না, কিন্তু খন্দকার মোস্তাক আহমেদ ফুপিয়ে কাঁদছিলেন প্রকাশ্যে। তো এতে করে শেখ মুজিবুর রহমান একটু বিব্রত বোধ করেন, কারণ তার মনে হয় মা মরেছে তার, ফুপিয়ে কাঁদবার কথা তার যদি দরকার হয় বা যদি তিনি পারেন সেভাবে। কিন্তু খন্দকার মোস্তাক আহমেদ ফুপিয়ে কাঁদলে সেই শোকে একটু খারাপ দেখায়, আর তাতে করে শেখ মুজিবুর রহমানের এই যে আবেগহীনতা বা ফুপিয়ে কাঁদতে না পারবার অদক্ষতা বা অযোগ্যতা, এটি একটু তীব্রভাবে বা উৎকটভাবে ধরা পড়ে পাবলিকের চোখে। তো তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে অন্য আরেকজনকে ইঙ্গিত করেছিলেন যে ওকে থামাও, ও কেন এরকম করছে, মা মরেছে আমার। তো প্রিয় দর্শক শ্রোতা, কেন উনি এরকম করছিলেন তার পরবর্তী কর্মকাণ্ড সব কিছু যাচাই বাছাই করলে বোঝা যায় তার সেই আবেগ, তার সেই আনুগত্য, এইসব ছিল এফেক্টেড, মানে ভান করা, কৃত্রিম, আর্টিফিশিয়াল। তো যাই হোক, তো এখন যেই প্রসঙ্গে আমি এপিসোড বানাচ্ছি সেটি নিয়ে কথা বলি। আজ বুধবার ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলছিল। সেখানে রাষ্ট্রপতির ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাবে আলোচনা হয়, লাগাতার আলোচনা চলছে। তো সেই লাগাতার আলোচনায় অংশগ্রহণ করছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য বিএনপি দলীয় জনাব মুজিবুর রহমান। তো মুজিবুর রহমানের রাজনীতিতে দীর্ঘ কেরিয়ার, রাজনীতি এবং প্রশাসনিক অভিজ্ঞতা তার আছে, তার সম্পর্কে সামান্য বলে নেই, ইনকেস আপনার জানা না থাকে তিনি কে। তো গাজীপুর ১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় নির্বাচিত সংসদ সদস্য। আর গাজীপুর ১ আসনটি হলো কালিয়াকৈর এবং গাজীপুর সিটির একাংশ নিয়ে গঠিত। তো সেই এলাকার সংসদ সদস্য তিনি।
তার আগে তিনি 2004 সালে, আজকে থেকে 22 বছর আগে, কালিয়াকৈর পৌরসভার প্রশাসক নিযুক্ত হয়েছিলেন, বিএনপি আমল তখন। তারপর পরপর 3বার তিনি কালিয়াকৈর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাহলে দীর্ঘ অভিজ্ঞতা, 2 যুগেরও বেশি সময় ধরে, 2 দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি করছেন, প্রশাসনিক অভিজ্ঞতা হয়েছে। আর এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন প্রথমবারের মতো। তো আজ তিনি কথা বলছিলেন রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ হিসেবে। সেই ভাষণে তিনি কিছু অদ্ভুত আবদার করেন। তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি দলীয় লোকেরা খুব খুশি হয়ে যাবেন, তার প্রতি অনেকেই, এমনকি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও খুশি হতে পারেন, অন্য অনেকেই খুশি হবেন, এবং তার এই আবদারের কারণে তাকে মনে হতে পারে তিনি বিএনপির বিশাল বিশাল ভক্ত এবং তার আনুগত্য প্রশ্নাতীত বিএনপি এবং জনাব তারেক রহমানের প্রতি, এরকমটি মনে হতে পারে আপাত দৃষ্টিতে। কিন্তু আপনারা চাইলে তার এই আনুগত্য, যে বিষয়ে আমি ব্যাখ্যা এখনো করিনি, করছি, যে বিষয়ে তিনি আনুগত্য দেখাবার চেষ্টা করছিলেন, অতিরিক্ত আনুগত্য, সেইটিকে সেই মুজিব মোস্তাক কাহিনীর সঙ্গে একটু মিলিয়ে ফেলতে পারবেন চাইলে, যদি চান। আচ্ছা, না চাইলেও ঠিক আছে, ইটস আপ টু ইউ। তো এখন বলছি তিনি কি বলছিলেন। তো তিনি যখন কথা বলছিলেন, তিনি এক পর্যায়ে বলছিলেন, প্রথমেই তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করলেন তাকে মনোনয়ন দেবার জন্যে গাজীপুরে 1 আসন থেকে। সেটি তিনি দিতেই পারেন, ফাইন, এখানে কোনো আতিশয্য দেখি না। তারপর তিনি বললেন 30 বছর পর আসনটি জনগণ বিএনপিকে উপহার দিয়েছে। উল্লেখ করে তিনি বলেন, আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই আসনটি আপনারা উপহার দিলে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভাওয়াল মাঠের জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এই সংসদ সদস্য জানান, সেখানকার জনগণ এখন মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষা করছে। তো কোনো নির্বাচনী এলাকার জনতাকে, ভোটারকে, সম্ভাব্য ভোটারকে দেবার মতো এটি কোনো প্রতিশ্রুতি না যে আমার দল ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলে এই মাঠে তিনি আসবেন। খুবই হলো অন্তঃসার শূন্য একটি প্রতিশ্রুতি জনতাকে দেবার জন্যে। এর চেয়ে গুরুত্বপূর্ণ অনেক প্রতিশ্রুতি আছে, সেগুলো দেওয়া যেত। যাই হোক, আবেগের আতিশয্য বলে চালিয়ে দিতে পারি। আচ্ছা, গেল এটি। তো সেখানকার জনগণ এখন অপেক্ষা করছেন অধীর আগ্রহে কখন তারেক রহমান সাহেব সেখানে যাবেন, আমাদের প্রধানমন্ত্রী। ফাইন, হতেই পারে। আচ্ছা, এই পর্যায়ে মুজিবুর রহমান বলেন, নির্যাতিত নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান। আচ্ছা, প্রধানমন্ত্রীর যুগ শ্রেষ্ঠ উক্তি, সবার আগে বাংলাদেশ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত। যুগ শ্রেষ্ঠ উক্তি, অর্থাৎ এক যুগের মধ্যে আর কেউ এরকম শ্রেষ্ঠ বা ভালো কোনো উক্তি করতে পারেনি, কোথাও করেননি। আচ্ছা, তিনি বলেন, আমার আবেগের একটি কথা, 71 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়া ও তার সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছেন, তারেক রহমানের কথা বলছেন, এবং তার ছোট ভাই প্রয়াত কোকোর কথা তিনি মিন করছেন। আসলে পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান 9 মাস বন্দী ছিলেন। যদি কোনোদিন সুযোগ হয় বেগম খালেদা জিয়ার স্বাধীনতা যুদ্ধের যে অবদান, সেই জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি, এবং আমাদের প্রধানমন্ত্রীকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে, আর তার সহোদর ভাই আমাদের ভাইকে, তারেক কোকোর কথা বলছেন তিনি, আমাদের ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি করছি। মুজিবুর রহমান দাবি করেন এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি তাই মনে হয়? তার বক্তব্যের শেষে তিনি আবার পরিষ্কার করে দিয়েছেন, কারণ সমালোচিত হতে পারেন সেই ভয়ও তার ছিল হয়তোবা, সেজন্য তিনি আগে থেকে বলে দিয়েছেন যে তিনি তারেক রহমান সাহেবকে খুশি করবার জন্য এই প্রস্তাব দেননি। কেন দিলেন তাহলে? আবেগে? আবেগটি কি প্রকৃত আবেগ? প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার মা, তাকে তিনি মা বলে সম্বোধন করলেন, ফাইন। কোকোকে ভাই বলে সম্বোধন করলেন, খুবই আবেগ দেখতে পাচ্ছি, ভালো। তো এই যে আবেগের আতিশয্য,
এইটি কি তারেক রহমান সাহেবকে বিব্রত করেনি? আমাদের প্রধানমন্ত্রী তাতে বিব্রত হবেন না? এই উক্তি, এই বক্তব্য হুবহু যখন তার কানে যাবে, এবং গিয়েছেও, তিনি তো ওখানেই ছিলেন, তো আমার বিশ্বাস তিনি বিব্রত হয়েছেন। কারণ আমি একটি বিষয় লক্ষ্য করেছি, আমার অন্যান্য এপিসোডেও বলেছি, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কারো কারো হয়তো ভালো লাগবে না, অনেকে বলেন যে এগুলো মেকি, আর্টিফিশিয়াল, দিস দ্যাট, আপনি এরকম ভাবতেই পারেন, বাট আমি ভাবছি, আমি তারেক রহমান সাহেবের বেশ কিছু বিষয় আমার কাছে ভালো লাগছে। তিনি বিলেত থেকে 17 বছর পর যখন ফিরে আসলেন, তিনি বলেছিলেন তাকে মাননীয় বলা যাবে না, যদিও তৈলমর্দনকারীরা থেমে নেই, তারা চালিয়ে যাচ্ছেন মাননীয়। একবার বলছেন মাঝখানে, শুরুতে মাননীয়, মাঝখানে মাননীয়, বাক্যের শেষে মাননীয়, মাননীয় শুনতে শুনতে কান ঝালাপালা, আমি অসুস্থ হয়ে পড়ি অনেক সময়। সংসদের কার্যাবলী আমি দেখতে পারি না অনেকক্ষণ, কারণ মাননীয় শব্দের অত্যাচারে আমি সম্প্রতি একটি এপিসোড বানিয়েছি। বিশ্বাস করুন, আমি একদম বাড়িয়ে বলছি না, আমার অসুস্থ লাগে, আমি অস্বস্তি বোধ করি। পৃথিবীর কোনো দেশে এটি নেই, এই তৈলমর্দন, এই নির্লজ্জ মোসাহেবি চাটুকারিতা পৃথিবীর কোনো দেশে নেই। স্যার বলে সম্বোধন করা যায়, মিস্টার বলে নাম ধরে সম্বোধন করা যায়, মহোদয় বলা যায়, মাননীয় মাননীয় মাননীয়, ভয়ঙ্কর বিশ্রী অশ্লীল লাগে আমার কাছে এই শব্দটি, প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত। আচ্ছা, তো এখন এইটি চাটুকারিতা আমি মনে করছি, কারণ শিশু মুক্তিযোদ্ধার কোনো ক্যাটাগরি আছে কি না? তাহলে তো আবার সংবিধান সংস্কার করতে হবে, ও সংবিধানের তো আবার সংস্কার হয় না, আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করে সেখানে কোন তফসিলে এটি বসাতে হবে সেটা আমি জানি না, সালাউদ্দিন আহমেদ বলতে পারবেন। দ্বিতীয় নাকি তৃতীয় তফসিলে কোথাও বসাতে হবে, বসিয়ে সিস্টেমে এনে তারপর করতে হবে, শিশু মুক্তিযোদ্ধা ক্যাটাগরি তৈরি করতে হবে। আর বেগম খালেদা জিয়ার জন্য একটি আলাদা ক্যাটাগরি তৈরি করতে হবে, কারণ কোন ক্যাটাগরিতে তাকে মুক্তিযোদ্ধা বলা হবে সেটি তো ডিফাইন করতে হবে, আগে ডেফিনেশন দরকার হবে। তো আমার প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমার কিন্তু শ্রদ্ধা আছে, অকৃত্রিম শ্রদ্ধা আছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা আছে। তো এতে আমার কোনো আপত্তি নেই, ঠিকই আছে এই সব কিছু। বাট এই যে আবদার এমপি সাহেবের, এইটিকে কি নিছক আমরা ভালোবাসা, আবেগ এরকম দেখব, নাকি এখানেও আমরা খন্দকার মোস্তাকের যে লাইন ছিল সেই লাইনেই তিনি হাঁটছেন সেইটি মনে করব? তো আমি জানি আমার প্রশ্নটি সাবজেক্টিভ, অর্থাৎ উত্তর দুদিকেই হতে পারে। তো সমস্যা নেই, কমেন্টে নিশ্চয়ই আপনারা জানাবেন আপনারা কোন উত্তরটি দিতে পছন্দ করবেন, কোনটি আপনাদের ভালো লাগবে, আপনারা এমপির এই আবদারকে এটি বাস্তব মনে করছেন কিনা, স্বাভাবিকভাবে দেখছেন কিনা, নাকি এখানেও চাটুকারিতা, মোসাহেবি এইসব আছে। তো এটি কোনো ভালো কথা না। আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করব, এই চাটুকারদের হাত থেকে বেঁচে থাকবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন। আর যদি ভুলে যান তাহলে মোস্তাক মুজিবের ব্যাপারটি আবার মনে করবেন, যে গল্পটি আমি শুরুতেই বলেছিলাম। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। চাটুকারিতা আর চলবে না এই নতুন বাংলাদেশে। এটি নতুন বাংলাদেশ বলছি আমি, 2024 জুলাই উত্তর বাংলাদেশকে আমি নতুন বাংলাদেশ বলতে পছন্দ করি। তো নতুন বাংলাদেশে এই চাটুকারিতা, এই মোসাহেবি, এই তৈলমর্দন আর চলবে না, চলা উচিত না। এটি আমরা অনেক দেখেছি। শেখ হাসিনাকে তার দলের এমপিরা, মন্ত্রীরা, চাকর বাকরেরা অনেক তোষামত করেছিলেন, অনেক তৈলমর্দন করেছিলেন। ফলাফল কি হয়েছে? শেখ হাসিনা নিজেও জয় বাংলা হয়েছেন, আর সেই চাকর বাকরগুলো সব জয় বাংলা হয়েছে। হ্যাঁ, কিছু টাকা তারা নিতে পেরেছিল, লুটে নিয়ে কিছু টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকায় আরামে এসে থাকছে। কিন্তু এটি দুর্ভাগ্য তাদের, তারা রাতের বেলা বের হয় বাদুরের মতো, তারা কিন্তু দিনের বেলা বেরোতে পারে না। কারণ ওখানকার বাঙালিরা যে দেশে থাকেন, তারা বাঙালিরা তাদের মুখে থুতু দিচ্ছে যেখানে দেখছে, তাদেরকে রাস্তায় টানা হেঁচড়া করছে, ম্যান হ্যান্ডেল করছে, জুতো মারছে, নানাভাবে হয়রানি করছে। তাই তাদের যদি বের হতে হয়, যেখানে যেখানে তারা আছেন সেখানে রাতের বেলা বের হতে হয় চোরের মতো, হেলমেট পরে বেরোতে হয়, কারণ মাথার মধ্যে কেউ চাটি মারতে পারে, আর চাটিটি একটু জোরে পড়লে সমস্যা আছে। তাই আমাদের এইসব বিষয় থেকে বেঁচে থাকতে হবে, আসলে এর বাইরে কোনো বিকল্প নেই, আমি দেখছি না। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।